দর্শক, সংবাদের এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান পত্রিকার শিরোনাম নিয়ে মোহনা টেলিভিশনের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন নিউজ এডিটর সুমন মুস্তাফিজ। জনাব সুমন মুস্তাফিজ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই। আমরা পত্রিকার শিরোনামগুলো পড়ে এসে তারপর আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ছি। প্রথমেই আমার হাতে রয়েছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে, এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং, বেশিরভাগ কারখানা চালু, তবে শ্রমিক বিক্ষোভে বন্ধ 90টি, 7 রাস্তায় 6 ঘন্টা অবরোধ, ভোগান্তি। ইত্তেফাকের শিরোনাম দেখব, তারা লিখেছে, দালাল চক্রের সহায়তায় ফের আসছে রোহিঙ্গারা, অশান্ত মিয়ানমার, আশুলিয়ায় থামছে না শ্রমিক বিক্ষোভ। সমকাল, মশা মারতে কামান দাগাচ্ছে না কেউ, গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি, রাজধানীর ব্যস্ত সড়কে 8 ঘন্টা অবরোধ, দুর্ভোগ। বাংলাদেশ প্রতিদিন, নতুন সংবিধান না সংশোধন, বিপু পরিবারের বিপুল লুটপাট, রাজস্ব চুরিতে বেপরোয়া গার্মেন্ট মালিকরা। রয়েছে যুগান্তর, দেখব শিরোনাম, ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ, শ্রমিক অসন্তোষে বন্ধ 119 কারখানা, যানজটে স্থবির রাজধানী, সীমাহীন দুর্ভোগ। দেশ রূপান্তর রয়েছে, পছন্দের কর্তাদের কাঁধে চড়ানোর মাসুল, বেড়েছে লোডশেডিং, পেছনে সামিট আদানি, শ্রমিক বিক্ষোভ চলছেই, 80 কারখানা বন্ধ। বণিক বার্তা, জ্বালানির অভাব, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলে তাৎক্ষণিক বিকল্প নেই বিপিডিপির। সেনাপ্রধান হিসেবে মঈনুল আহমেদের নেতৃত্ব ছিল অপরিপক্ক ও নতজানু, এটি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইমামুজ্জামান বলেছেন। রাষ্ট্রের বড় দায়িত্ব পেতে পারেন সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ওয়াহাব মিয়া। দ্য ডেইলি স্টার, কান্ট্রি মাস্ট বি ব্যাক ইন বিজনেস উইদাউট ডিলে, হ্যাটস অফ টু গ্রাস রোডস উইমেন টর্চ বিয়ারার্স। এই ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। শিরোনামগুলো দেখেই আমরা খুব বেশ কিছু শিরোনাম নেগেটিভ ইস্যুতে আসছে আজকে। একদিকে যেমন হচ্ছে ডেঙ্গুর প্রসঙ্গ আসছে, রাজধানীতে যানজট এবং হচ্ছে লোডশেডিং, এই বিষয়গুলো নিয়ে প্রায় সবগুলো পত্রিকার শিরোনাম করেছে। আমি প্রথমে লোডশেডিং বিষয়ে আপনার কাছে আসতে চাই। প্রথম হলো একটা কথা বলেছে যে এত বিদ্যুৎ কেন্দ্র তবু লোডশেডিং, আপনার মতামত? এটি তো খুব স্বাভাবিক। বিদ্যুৎ কেন্দ্র এটা মানে বলারই অপেক্ষা রাখে না যে যতগুলো বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের, সবগুলোই ছিল রাজনৈতিক বিবেচনায়। এখন যে কোনো একটি স্থাপনা, আপনি কোনো একটি পণ্য উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করবেন, তার আগে আপনাকে পরিকল্পনায় নিতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ওই পণ্যের উপকরণটি যথাযথভাবে আপনার আছে কিনা, আপনি যোগান দিতে পারছেন কিনা, এবং ফাইনালি সেটা উৎপাদন হবে কিনা। হ্যাঁ। তো সেই জায়গাটি না ভেবে আমাদের সবচেয়ে বড় যেটি সমস্যা করা হয়েছে সেটি হচ্ছে যে আপনার রাজনৈতিক বিবেচনায় একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে, সেটা কয়লা ভিত্তিক হোক, গ্যাস ভিত্তিক হোক, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানির নিশ্চয়তা দেয়া হয়নি, বা প্রয়োজনীয় উপকরণ সাপ্লাই কোনো কিছুই না পারার কারণে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। সেটির ফলশ্রুতি কি আজকে? অবভিয়াসলি এই মুহূর্তে দেশে যে যতগুলো আপনার উৎপাদন কারখানা আছে তাদের উৎপাদন সক্ষমতা প্রায় 28,000 মেগাওয়াট। আপনার দেশের চাহিদা হলো মাত্র 16,000 মেগাওয়াট, মানে অলমোস্ট অর্ধেক। অথচ লোডশেডিং, ঢাকার অবস্থা যেমনই হোক, ঢাকার বাইরের যেটি চিত্র, যে দিনে 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছে না, এই গরমে মানুষের বেঁচে থাকাটাই সংকটাপন্ন। জি, গ্রামের একটা কথা আছে, বহু আগে খুব মানুষ নিয়েছে, যে কারেন্ট তো থাকে না, মাঝে মাঝে আসে। এক্স্যাক্টলি। তো এই অবস্থায় এগুলো রাজনৈতিক অদূরদর্শিতা, এবং এইটা খুব সহজেই এই সংকট কাটবে বলে আমার মনে হয় না। কারণ আপনার বিদ্যুৎ উৎপাদন করতে গেলে গ্যাস লাগবে, গ্যাসের যদি এই সংকট কাটাতে হয় কি করতে হবে বলে সেই ক্ষেত্রে জ্বালানি নিশ্চিত করতে হবে। আপনার অনেকগুলো কেন্দ্র পড়ে আছে যারা উৎপাদনে যেতে পারছে না জ্বালানির অভাবে। কয়লা ভিত্তিক কেন্দ্রে কয়লা নাই, গ্যাস ভিত্তিক কেন্দ্রে গ্যাস নাই, গ্যাস দিতে পারছে না। গ্যাসেরও তো সংকট আছে, গ্যাসের জন্য বাসাবাড়িতে রান্নার চুলাও বন্ধ হয়ে যায় ঢাকার অনেক এলাকায়, আমরা জানি।
জি আপনার এটা এই খুব বড় বিষয় জি নয়। আপনার গ্যাস সংকটের কথা বলছিলেন, সেই সাথে সমকালের একটা শিরোনাম চোখে পড়লো যে গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন চরম ভোগান্তি। হ্যাঁ, ওই তো একই বিষয়। আপনার জ্বালানি হিসেবে গ্যাস লাগবে বিদ্যুৎ কেন্দ্রে, বিদ্যুৎ উৎপাদন করতে গেলে। তো গ্যাস, এমনি গ্যাসের যে স্বাভাবিক চাহিদা আপনার সম্ভবত 380 কোটি ঘনফুট দৈনিক চাহিদা, সেখানে যোগান দেয়া যাচ্ছে 260 কোটি ঘনফুট। সেখানেই তো ঘাটতি বেশি। হ্যাঁ, মানে ব্যবহার্য গ্যাসের যে স্বাভাবিক চাহিদা সেখানেই ঘাটতি রয়ে গেছে 100-100 কোটি ঘনফুট। এরপরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস দেবে কিভাবে? মানে আমার খাবার নাই, আমি না খেয়ে আপনাকে খাওয়াতে পারবো না, বাস্তবতা এইটা। তো সেখানে গ্যাসের যেভাবে সংকট, একইভাবে সবশেষ গতকাল সন্ধ্যায় আমি জানছি, সেটা এখনও নিশ্চিত না আর কি, নির্ভরযোগ্য সূত্রে না, যে আপনার বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যেখানে 3টা ইউনিটে প্রোডাকশন ছিল, তার 2টা দীর্ঘদিন বন্ধ ছিল। 3য় ইউনিটটাও বন্ধ হওয়ার পরে গত 6 তারিখ সেটা কোনোভাবে ঠিকঠাক করে, এটা একটা চীনা প্রতিষ্ঠান চালাচ্ছে, 6 তারিখে চালু করার পরে গতকাল সেখানে আবারও যান্ত্রিক ত্রুটির কারণে সেই ইউনিটটা বন্ধ হয়ে গেছে। যেখানে 100 আপনার মেগাওয়াট, 120 মেগাওয়াট বিদ্যুৎ দৈনিক উৎপাদনের কথা ছিল, 70-75 মেগাওয়াট উৎপাদন হতো। তো সেইটা বন্ধ হওয়া মানে আরও 70 মেগাওয়াট কমলো, আজ থেকে আরও 70 মেগাওয়াট কমবে। তো এই যে বিষয়গুলো, এগুলো অবিবেচনা প্রসূত কাজ, লুটপাটের উদ্দেশ্যে এই মানে কেন্দ্রগুলোকে অনুমোদন দেয়া এবং জ্বালানি নিশ্চিত না করলে এই সংকট থেকে বেরোনোর কোনো পথ আছে বলে আমার মনে হয় না। দুঃখজনক ব্যাপার। আপনাকে আরেকটি নিউজ আমরা যেতে চাই, যে ডেঙ্গু নিয়ে আমরা এইমাত্র খবরেও পড়েছি, জানতে পেরেছি সকালে যে গত এক সপ্তাহে 14 জন মারা গেছে, এবং এই বছরের সবচেয়ে বেশি গত 24 ঘন্টায়। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। মানে ডেঙ্গু মশাবাহিত রোগ আমরা জানি, তো ডেঙ্গু কমাতে হলে মশা দমাতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমাদের রাজধানীর, বিশেষ করে রাজধানী, সারা দেশেরই যেটা চিত্র সেটা হচ্ছে যে মশা নিধনের যে সমস্ত দায়িত্বগুলো স্থানীয় সরকারের হাতে থাকে, যেমন সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা, এদের হাতে। তো এখানকার যারা জনপ্রতিনিধি, তাদের তো কারোই হদিশ নাই, পাত্তা নেই। জি, এখানে একটু বলি যে ধরেন যখন জনপ্রতিনিধি ছিলেন তখন অভিযোগ আসতো যে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য এত কোটি টাকা এই সিটি কর্পোরেশনে উত্তর দক্ষিণে বরাদ্দ করা হয়েছে, মানুষের নিয়ে কথা বলতো যে সেগুলো প্রপারলি ব্যবহার হতো না বলেই ডেঙ্গু বা মশা কমতো না। তো এখন অ্যাকচুয়ালি কোন দিকে যাবে? এখন তো এরাই নাই বরাদ্দ। তখন বিষয় ছিল যে প্রপারলি ব্যবহার হতো না। ধরেন মশক নিধনের যে ব্যবস্থাগুলো, সেই মানে ওষুধ ছিটানোটা ঠিকঠাক মতো হতো না। এখন বিষয়টা হলো যে হতো না, তার মধ্যে তো কিছুটা হতো, এখন তো নাই, বন্ধ। গত 2 মাস ধরে কোনো জনপ্রতিনিধি তার দপ্তরে নাই, সব কার্যক্রম, মশা মারার যে কার্যক্রম সেগুলো কোনো কিছু চলমান নাই, সমস্যা বেড়ে গেছে খুব স্বাভাবিকভাবে। যারাই সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি এই সেক্টরে আছেন তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, না নিলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে, যেহেতু এই সময়টা ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, আমরা সেটি প্রত্যাশা করি। আরেকটি শিরোনাম, যে ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্পের ভবিষ্যৎ, মানে শ্রমিক অসন্তোষে 119 কারখানা বন্ধ। আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে 1 মিনিটে। জি, এটা তো চলছেই বেশ কয়েকদিন ধরেই, খুব মানে দুঃখজনক ঘটনা যে যাদের রুটি রুজি পোশাক কারখানা থেকে আসে তারাই চাকরি প্রত্যাশী, কেউ বকেয়া বেতনের দাবিতে, কেউ ইনক্রিমেন্টের দাবিতে এই আন্দোলনগুলো চলছে। পোশাক কারখানাগুলোয় অস্থিরতা, এবং অভিযোগ আছে যে এখানে পেছন থেকে কলকাঠি নাড়ার মতো কিছু গ্রুপও আছে। তবে দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রা আয়ের যে খাত, সেই খাত নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা আমার মনে হয় যে সরকারেরও উচিত খুব কঠোর হতে এটা দমন করা। আমরা চাইবো যে এটি নির্মূল হবে, বন্ধ হবে। জি, অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য।